হাই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের থেকে আমরা একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, পলিটিক কমপ্লিট ক্লাস কোর্স। তো আজকের থেকে আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে আলোচনা করব। তোমরা প্রত্যেক দিন একটা করে ভিডিও পেয়ে যাবে। তো আমরা প্রত্যেক দিন চ্যাপ্টার ধরে ধরে পলিটি ক্লাস দেব এবং এরকম করেই পুরো কনস্টিটিউশনটাকে শেষ করে দেব। তো আজকে চলো আমরা কনস্টিটিউশনটা শুরু করি এবং আজকে পলিটি ক্লাসের প্রথম ক্লাস আমরা আজকে শুরু করব। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কেমন করে কনস্টিটিউশনটা আসলো, আসলে কনস্টিটিউশনটা অর্থাৎ এই যে কনস্টিটিউশন জিনিসটা কি এবং এই কনস্টিটিউশন কি দরকার ছিল কনস্টিটিউশন তৈরি করার। তো এই সমস্ত কিছু ডিটেলসে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো আজকে যে চ্যাপ্টারটার নাম সেটা হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। মেকিং অফ দ্য কনস্টিটিউশন। মেকিং, MEKING, মেকিং অফ, ওয়েভ অফ দ্য, মেকিং অফ দ্য কনস্টিটিউশন, অথবা অথবা হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন। দেখো মেকিং অফ দ্য কনস্টিটিউশন অথবা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ যেটাকে বাংলাতে বলা হয় কি, দেখো সংবিধান তৈরির ইতিহাস, সংবিধান তৈরির ইতিহাস। সংবিধান তৈরির ইতিহাস। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংবিধান তৈরির ইতিহাস। যে সংবিধান কেমন করে আসলো, একদিনে তো আর এত বড় একটা সংবিধান তৈরি হয়নি। তো চলো আমরা আজকে, দেখো এখানে টাইম লাইন আলোচনা করা হবে, অর্থাৎ সময় সময় আলোচনা করা হবে। একদম প্রথম থেকে শুরু করে পর পর আলোচনা করা হবে। আমরা সেই সমস্ত ইয়ারগুলোকে নিয়ে আলোচনা করব, যে সমস্ত ইয়ারগুলো বা বছরগুলো আমাদের এই সংবিধান তৈরি ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছিল। তো সেই সমস্ত বছরগুলো আমরা পরপর আলোচনা করব, যে সমস্ত বছরে কিছু না কিছু হয়েছিল সংবিধান তৈরির জন্য, বা যে সমস্ত বছরগুলো সংবিধান তৈরির জন্য কিছু না কিছু ক্ষেত্রে হচ্ছে কি উল্লেখযোগ্য ছিল। তো চলো আজকে আমরা প্রথমে শুরু করি। তো দেখো আজকে কেমন করে সংবিধানটা আসলো সেটা আলোচনা করার আগেই আমরা এটা জানবো যে ভারতের সংবিধান হচ্ছে কি সারা বিশ্বের মধ্যে সব থেকে বড়, জটিল এবং লিখিত সংবিধান। দেখো ভারতের সংবিধান হচ্ছে কি বলতো, দেখো ভারতের সংবিধান ভারতের সংবিধান হলো বিশ্বের মধ্যে, অর্থাৎ সমগ্র বিশ্বের মধ্যে, ভারতের সংবিধান হলো সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে সবচেয়ে বড়। দেখো ভারতের সংবিধান হলো সমস্ত বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, জটিল এবং এবং লিখিত সংবিধান। ভারতের সংবিধান হলো সবচেয়ে বড়, বিশ্বের মধ্যে, সমগ্র বিশ্বের মধ্যে সবচেয়ে বড়, জটিল এবং লিখিত সংবিধান। দেখো এই যে সংবিধান, আসলে সংবিধান জিনিসটা কি, সবার প্রথমে আমরা জানবো হচ্ছে সংবিধান জিনিসটা কি। দেখো সংবিধান জিনিস হচ্ছে, সংবিধান এক কথা হচ্ছে কি নিয়ম কানুন। সংবিধান মানে হচ্ছে নিয়ম কানুন। আজকে তোমরা যদি কোনো একটা কিছু তৈরি করো বা সেটা, এবং সেটাকে পরিচালনা করার জন্য যে নিয়ম কানুন গুলো দরকার হয় সেগুলি হচ্ছে সংবিধান। অর্থাৎ আজকে যদি তোমরা কোনো একটা কমিটি তৈরি করো বা কোনো কিছু একটা, যাই তৈরি করো করো না কেন, কোনো কিছু যদি তৈরি করো,
তাহলে সেটাকে পরিচালনা করার জন্য আমাদের কি করতে হবে? সেগুলোকে পরিচালনা করার জন্য আমাদের কতগুলো হচ্ছে আইন কানুন তৈরি করতে হবে। তো আমরা সেই সমস্ত আইন কানুনগুলোকেই তো কোনো না কোনো একটা বইয়ে লিখে রাখবো, বা কোনো না কোনো একটা খাতার পেজে লিখে রাখবো, বা কোনো না কোনো একটা ডায়েরির মধ্যে লিখে রাখবো, কোথাও না কোথাও তো লিখে রাখবো। এবং সেই সমস্ত নিয়ম কানুন অনুযায়ী আমরা সেই যে মিটিং এ হোক, আর হচ্ছে সেই কমিটিটাকেই হোক, বা যাই আমরা তৈরি করি না কেন সেটাকে পরিচালনা করব। তো সংবিধান হচ্ছে কি, সংবিধান হচ্ছে এক কথা হচ্ছে নিয়ম কানুন। তো কোনো একটা কিছু পরিচালনা করার জন্য আমরা যে সমস্ত নিয়ম কানুন তৈরি করি এবং সেগুলোকে কোনো না কোনো কিছুর মধ্যে লিখে রাখি, এবং সেগুলোর দ্বারাই আমরা কি সেটাকে পরিচালনা করি। তো এটাই হচ্ছে সংবিধান। তো সংবিধান কি, সংবিধান হচ্ছে কি, তো ঠিক একই রকম ভাবে বলা যেতে পারে সংবিধান হচ্ছে কি, কোনো একটি রাষ্ট্র পরিচালনার জন্য, কোনো একটা দেশ বা রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয়, একদম একান্তভাবে প্রয়োজনীয়, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে লাগবেই, যেটা ছাড়া হচ্ছে অসম্ভব। তো কোনো একটি রাষ্ট্র পরিচালনার জন্য, একটা দেশকে পরিচালনা করার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক যে নিয়ম কানুন গুলো থাকে, সেই মৌলিক নিয়ম কানুন সমূহের যে সমষ্টি, সেটাকেই সংবিধান বলা হয়। তাহলে সংবিধান কাকে বলে? কোনো একটি রাষ্ট্র পরিচালনার জন্য একান্তভাবে প্রয়োজনীয় মৌলিক নিয়ম কানুন সমূহের সমষ্টিকে কি বলা হয়? সমষ্টিকে হচ্ছে সংবিধান বলা হয়। এবার এই সংবিধান অর্থাৎ এই যে নিয়ম কানুন গুলো, এই নিয়ম কানুন গুলো আমরা যে একটা কোনো কিছুর মধ্যে লিখে রাখি, অর্থাৎ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বই হতে পারে, ডায়েরি হতে পারে, কোনো একটা খাতার পেজ হতে পারে, নোটবুক হতে পারে। তো অর্থাৎ যার মধ্যে লিখে রাখি না কেন, কোনো না কোনোর মধ্যে লিখে রাখতে হবে। তো সেটাই হচ্ছে কি সংবিধান। সংবিধান কিছুই না, সংবিধান হচ্ছে একটা বড় বই। অর্থাৎ যে বইয়ের মধ্যে হচ্ছে কি ভারতের, অর্থাৎ যে বইয়ের মধ্যে সমস্ত নিয়ম কানুন গুলো লেখা রয়েছে, যার দ্বারা হচ্ছে কি, যার দ্বারা হচ্ছে আমরা ভারতবর্ষটাকে, অর্থাৎ আমরা বলতে কি আমাদের দ্বারা নির্বাচিত যে দেশের হেড অফ দ্য কান্ট্রি দেশটাকে পরিচালনা করে, সেই যে হেড অফ দ্য কান্ট্রি দেশটাকে পরিচালনা করে এবং সে যা কিছু দেখে পরিচালনা করে, তো সেগুলো হচ্ছে একটা বইয়ের মধ্যে লেখা রয়েছে, এবং সেই বইটাই হচ্ছে কি সংবিধান। তাহলে সংবিধান কিছুই না, সংবিধান হচ্ছে একটা নিয়ম কানুন সমূহের একটা বই। অর্থাৎ সংবিধান হচ্ছে কি, সংবিধান হচ্ছে একটা বড় বই, যার মধ্যে দেশ কেমন করে পরিচালিত হবে এবং ভবিষ্যতে যারা দেশটাকে শাসন করবে তারা কেমন করে দেশটাকে শাসন করবে এবং কেমন করে পরিচালনা করবে, সেগুলোই লেখা রয়েছে যে বইয়ের মধ্যে, সেটা হচ্ছে সংবিধান। দেখো আসলে সংবিধান কি, সংবিধান হচ্ছে একটা বই। আর এই বইটা কিসের বই? এটা হচ্ছে একটা নিয়ম কানুন সমূহের সমষ্টি। এগুলো এখানে হচ্ছে অনেক নিয়ম কানুন রয়েছে, যে নিয়ম কানুনগুলো মেনেই, যে নিয়ম কানুনগুলো মেনে দেশের যে হেড, যাদেরকে আমরা নির্বাচন করি, তারা হচ্ছে দেশটাকে পরিচালনা করবেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সংবিধান। সংবিধান, দেখো সংবিধান, তাহলে সংবিধান এখানে কি রয়েছে? এখানে হচ্ছে এক কথায় কি নিয়ম কানুন সমূহের সমষ্টি রয়েছে। এখানে অনেকগুলো নিয়ম কানুন দেখা রয়েছে, যেগুলো দেখে দেখে যারা হচ্ছে প্রধান, তারা কি করবেন? দেশটাকে পরিচালনা করবেন। তো দেখো এখানে কি কি রয়েছে, তাহলে হচ্ছে কি, এটা হচ্ছে একটা বই। তো ভারতের এই যে সংবিধান, এই সংবিধানে কি কি রয়েছে? দেখো যেদিন সংবিধান, দেখো এই যে সংবিধান বলা হয়েছে কি, এই সংবিধানটা হচ্ছে কি আমাদের এই যে ভারতের সংবিধান, এটা হচ্ছে বিশ্বের মধ্যে, সমগ্র বিশ্বের মধ্যে সব থেকে জটিল এবং সব থেকে বড় এবং লিখিত সংবিধান। তাহলে এখানে কি কি রয়েছে? দেখো যেদিন সংবিধানটা তৈরি হয়েছিল, যেদিন হচ্ছে কি সংবিধানটা তৈরি হয়েছিল, সেদিন এই সংবিধানের মধ্যে কি কি ছিল? তো যেদিন ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল, সেদিন সংবিধানের মধ্যে দেখো 8 শিডিউল ছিল। 8টা কি ছিল? শিডিউল, SCHEDULE, 8টা শিডিউল ছিল। আর হচ্ছে 12টা পার্ট ছিল। 8টা শিডিউল ছিল, 12টা পার্ট ছিল, আর হচ্ছে 395টা আর্টিকেল ছিল। 395টা আর্টিকেল ছিল। তো এগুলো আমরা ডিটেলসে আলোচনা করবো, আসলে শিডিউল কি জিনিস, পার্ট কি জিনিস, আর্টিকেল কি জিনিস। তো এগুলো আজকের আলোচনার বিষয় নয়, শুধুমাত্র আমরা জেনে রাখি এই যে সংবিধান, আমাদের ভারতবর্ষের এই সংবিধান, আসলে এই সংবিধানের মধ্যে কি কি ছিল, আগে কি কি ছিল, এখন কি কি রয়েছে। তো এখানে কি কি ছিল? এখানে হচ্ছে কি, দেখো মেনলি হচ্ছে একটা প্রিএমবেল রয়েছে, প্রিএমবেল, প্রিএমবেল। তাহলে একটা প্রিএমবেল রয়েছে, দেখো এটাও আমরা একদিন আলোচনা করব পরে কোনো ক্লাসে, যে প্রিএমবেল কি জিনিস। তো এখানে কি কি রয়েছে? প্রথমত একটা প্রিএমবেল রয়েছে,
তারপর হচ্ছে এখানে 8টা শিডিউল রয়েছে, তারপর এখানে কটা পার্ট, সরি দেখো এখানে হচ্ছে 22টা পার্ট রয়েছে, সরি এখানে হচ্ছে কটা পার্ট রয়েছে, 22টা পার্ট রয়েছে, আর হচ্ছে কি 395টা আর্টিকেল রয়েছে। তো এটা হচ্ছে কি, এটা সেদিন এই সংবিধানের মধ্যে এগুলো যে ছিল, এগুলো সেদিন ছিল যেদিন সংবিধানটা তৈরি হয়েছিল। দেখো এগুলো বর্তমানে কি হয়েছে, এগুলো বর্তমানে ধীরে 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 বৃদ্ধি পেয়েছে। যে এই যে প্রিএমবেল তো একটাই রয়েছে, আগে আগে যেদিন সংবিধানটা তৈরি হয়েছিল সেদিন একটা ছিল, আজকেও একটা রয়েছে। কিন্তু এই যে শিডিউল, আগে কটা ছিল, 8টা, বর্তমানে রয়েছে কটা, 12টা। এবার এই যে পার্ট, আগে কটা ছিল, 22টা, বর্তমানে কটা রয়েছে, 25টা পার্ট রয়েছে। এবার এই যে আর্টিকেল, আগে কটা ছিল, 395টা ছিল, বর্তমানে কত, বর্তমানে হচ্ছে 450 প্লাস, অনেক রয়েছে, 450 প্লাস, আমরা শুধু এটা মনে রাখি যে 450 প্লাস। আর এই সংবিধানটা দেখো, এই যে আগে ছিল কটা, আগে ছিল হচ্ছে 8টা, পরে আসলো 12টা, আগে ছিল 25, আগে 8টা শিডিউল ছিল, তারপর 12টা শিডিউল আসলো, আগে 22টা পার্ট ছিল, তারপর হচ্ছে কি 25টা পার্ট আসলো, আগে 395টা আর্টিকেল ছিল, তারপর হচ্ছে 450 প্লাস আর্টিকেল আসলো। এই যে এগুলো যে সংশোধন হলো, এই সংশোধন কতবার হয়েছিল আজ পর্যন্ত, দেখো আমাদের এই সংবিধানটাকে আজ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছিল, এগুলো সংশোধনের দ্বারাই তো যুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানে। তো এই সংবিধানে যে, দেখো এটা পরের দিন আমরা আগে কোনো অন্য কোনো ক্লাসে জানবো যে সংবিধান সংশোধনটা কি জিনিস, আসলে সংবিধান সংশোধনের দায়িত্ব কার হাতে রয়েছে, এই ক্ষমতাটা কার হাতে রয়েছে। শুধু আজকে আমরা এটা জেনে রাখবো যে আসলে আজ পর্যন্ত যেদিন থেকে সংবিধানটা কার্যকরী হয়েছিল বা তৈরি হয়েছিল, সেদিন থেকে আজ পর্যন্ত সংবিধানটা কতবার সংশোধিত হয়েছে। দেখো প্রায় 105 বার, প্রায় 105 এর উপর, তাহলে 105 বা 105-এর উপর সংশোধন হয়েছে। তাহলে কতবার সংশোধন হয়েছে, 105 বা 105-এর উপর সংশোধন রয়েছে এই যে ভারতীয় সংবিধান। তো দেখো তাহলে এই যে সংবিধান, এই সংবিধানের মধ্যে এত কিছু ছিল, এর জন্য এই সংবিধানটাকে কি বলা হয়, বিশ্বের সব থেকে বড়, জটিল এবং লিখিত সংবিধান। এবার এখানে বলা হচ্ছে কি, এই যে জটিল দেখো বড় বড় কেন সেটা আমরা বুঝলাম, এখানে অনেক কিছু রয়েছে। এবার জটিল কেন, কারণ এর মধ্যে অনেক কিছু রয়েছে, কারণ এটা বোঝাটা এত সহজ নয়, এখানে অনেক কিছু বিপুল পরিমাণে জিনিস রয়েছে। কিন্তু এই যে লেখাটা হচ্ছে লিখিত সংবিধান, এবার হচ্ছে লিখিত, দেখো আমরা জানবো যে লিখিত জিনিসটা কি। এবার হচ্ছে দেখো এই যে লিখিত, মানে কি, লিখিত মানে কি লেখা। দেখো এই যে লিখিত, দেখো তোমরা এটা জেনে রাখবে যে সংবিধান, হচ্ছে টাইপ, মানে হচ্ছে সংবিধান প্রধানত দু রকমের হয়, দু ধরনের হয়। দেখো সংবিধান প্রধানত দু ধরনের হয়, একটা হচ্ছে কি, একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। তাহলে সংবিধান প্রধানত লিখিত হয় আর হচ্ছে অলিখিত। এবার সংবিধান প্রধানত দু ধরনের, একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। তার মানে কি, তার মানে আমরা সবাই জানি যে লিখিত মানে লেখা রয়েছে, অলিখিত মানে লেখা নেই, অর্থাৎ রিটেন আর হচ্ছে আনরিটেন, রিটেন কনস্টিটিউশন আর হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। কিন্তু এটা একদমই ভুল। রিটেন, লিখিত মানে যে লেখা রয়েছে, অলিখিত মানে যে লেখা নেই, এটা একদম ভুল ধারণা। দেখো এর মধ্যে কতগুলো পার্থক্য রয়েছে, আর কেন আমরা এই সংবিধানটাকে লিখিত বলছি, কেন আমরা এই সংবিধানটাকে অলিখিত বলছি, এর কতগুলো হচ্ছে ফিচার্স রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যে যে বৈশিষ্ট্যগুলো এই সমস্ত সংবিধানের মধ্যে রয়েছে, আসলে সেই সংবিধানগুলো হচ্ছে লিখিত, আর যে যে বৈশিষ্ট্যগুলো এই সংবিধানের মধ্যে রয়েছে সেই সংবিধানগুলো হচ্ছে কি অলিখিত সংবিধান। এই যে আমরা সংবিধানটাকে দুই ধরনের বলতে পারি, তাহলে সংবিধানকে প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা লিখিত সংবিধান, একটা অলিখিত। তার মানে এটা মনে রাখো, লিখিত মানেও লিখিত, অলিখিত মানেও লিখিত, দুটোই রিটেন, কোনোটাই কি আনরিটেন নয়। কিন্তু এর মধ্যেও বলি আমরা রিটেন আনরিটেন, এর মধ্যে কতগুলো পার্থক্য রয়েছে। দেখো পার্থক্য হচ্ছে কি, পার্থক্য হচ্ছে এটাই। তাহলে কোন সংবিধানটাকে আমরা লিখিত সংবিধান বলবো আর কোন সংবিধানটাকে আমরা অলিখিত সংবিধান বলবো। দেখো এই যে লিখিত সংবিধান, এই লিখিত সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি, দেখো এক নম্বরে, তাহলে কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে বলবো লিখিত সংবিধান, আর কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে সেটাকে বলবো কি অলিখিত সংবিধান। তো দেখো লিখিত সংবিধান সব থেকে যে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, দেখো সেটা হচ্ছে কি, যে এই যে সংবিধান, যে সংবিধানটা হচ্ছে কি, যে সংবিধানটা হচ্ছে শুধুমাত্র একটা সংবিধান। দেখো একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু থাকবে, অর্থাৎ যেটাকে বলে ইন এ সিঙ্গেল ডকুমেন্টস, মানে একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু লেখা থাকবে। তাহলে
প্রথম বৈশিষ্ট্যটা কি, লিখিত সংবিধানের যে ইন এ সিঙ্গেল ডকুমেন্ট, যে সংবিধানটা যে রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে শুধুমাত্র একটা বইয়ের মধ্যে থাকবে, অর্থাৎ সমস্ত নিয়ম কানুন একটা বইয়ের মধ্যে লেখা থাকবে। তা লিখিত সংবিধানের প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যে একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু লেখা থাকবে। আর অলিখিত সংবিধানের মধ্যে আমরা এটা দেখবো কি, যেখানে শুধুমাত্র একটা বইয়ের মধ্যে থাকবে না, এখানে হচ্ছে কি, এখানে পার্ট পার্ট করা থাকবে। এখানে হচ্ছে মাল্টিপল বুক, এটা হচ্ছে সিঙ্গেল বুক, এখানে হচ্ছে মাল্টিপল বুক, মানে এখানে একটা বইয়ের মধ্যে সমস্ত কিছু থাকবে, এখানে হচ্ছে কি একটার অধিক, একের অধিক বইয়ের মধ্যে সমস্ত কিছু থাকবে। এগুলো 1 নম্বর বৈশিষ্ট্য। এবার 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, 2 নম্বর বৈশিষ্ট্য কি, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে এই যে লিখিত সংবিধান রয়েছে, এই সংবিধানের সমস্ত কিছুই কি থাকবে, সাজানো থাকবে এবং গোছানো থাকবে, অর্থাৎ যেটাকে বলে অ্যারেঞ্জ বা কোডিফাইড, যেটাকে ইংরেজিতে বলে অ্যারেঞ্জ বা কোডিফাইড, যে সাজানো থাকবে। যদি আমরা জানতে চাই যে ভারতীয় সংবিধানের যে মনে করো সিটিজেনশিপ বা নাগরিকত্ব কত নম্বর পার্টে রয়েছে, মৌলিক কর্তব্য কত নম্বর পার্টে রয়েছে, মৌলিক কর্তব্য কত থেকে কত নম্বর আর্টিকেলে রয়েছে, তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক মৌলিক কর্তব্য, মৌলিক হচ্ছে দায়িত্ব, মৌলিক অধিকার, এই যে মৌলিক অধিকার কত নম্বর পার্টে রয়েছে, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কত নম্বর পার্টে, অর্থাৎ এখানে সমস্ত কিছু সাজানো রয়েছে। এখানে আগে থেকেই বলা হয়েছে, আগে থেকে হচ্ছে কি দেওয়া হয়েছে, তুমি যদি 1 নম্বর পার্ট দেখো তাহলে এখানে দেখতে পাবে কি এটা রয়েছে, 2 নম্বর পার্টে গেলে এটা রয়েছে, 3 নম্বর পার্টে গেলে এটা রয়েছে, অর্থাৎ পরপর সাজানো রয়েছে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লিখিত সংবিধানে, যেগুলো কি এখানে পরপর সাজানো থাকে অ্যারেঞ্জ অথবা কোডিফাইড ওয়েতে। আর অলিখিত সংবিধানে এরকম থাকে না, এখানে হচ্ছে এলোমেলো ভাবে থাকে সমস্ত কিছু। তো এটা গেল 2 নম্বর বৈশিষ্ট্য। এবার 3 নম্বর বৈশিষ্ট্য কি, 3 নম্বর বৈশিষ্ট্য আমরা এটা জানবো যে যে লিখিত সংবিধান রয়েছে সেটা হচ্ছে কি, দেখো এই যে লিখিত সংবিধান সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে রিজিড, রিজিড অর্থাৎ কি ইনফ্লেক্সিবল, অর্থাৎ এক কথা হচ্ছে কি, এক কথা হচ্ছে যেটাকে পরিবর্তন করাটা খুব কঠিন। দেখো এই যে ভারতীয় অর্থাৎ এই যে সংবিধান, যেটা লিখিত সংবিধান, সেটাকে পরিবর্তন করা যাবে, কিন্তু পরিবর্তন করতে গেলে অনেক ঝামেলা রয়েছে, অর্থাৎ এত সহজে লিখিত সংবিধানটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। আর অলিখিত সংবিধানটাকে আমরা চাইলেই যখন তখন পরিবর্তন করতে পারবো। এবার সব থেকে বড় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে লিখিত সংবিধানের এটাই, যে লিখিত সংবিধানে এখানে হচ্ছে কি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। দেখো এখানে সব থেকে যে উপরে থাকবে সে হচ্ছে কি সংবিধান, অর্থাৎ সংবিধানই হচ্ছে কি সবার হেড। এখানে সংবিধান, সংবিধানের উপর কেউ নেই, সংবিধান যা বলবে সেটাই শেষ কথা। আর অলিখিত সংবিধান হচ্ছে কি, দেখো অলিখিত সংবিধান হচ্ছে কি সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট, মানে এখানে পার্লামেন্ট যা বলবে সেটাই শেষ কথা। তাহলে এখানে হচ্ছে কি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, মানে সংবিধানই শেষ কথা, সংবিধান অনুযায়ী কাজ করা হবে। এখানে সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট, অর্থাৎ পার্লামেন্টের মানে হচ্ছে কি এখানে পার্লামেন্ট যা বলবে তাই করবে, পার্লামেন্টের মানে পরামর্শ অনুযায়ী কাজ করা হবে। আর এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে অথরিটি অফ দ্য কোর্ট, মানে এখানে কি, এখানে হচ্ছে যে বিচার সভা, আইন সভা, বিচার সভা, সেই বিচার সভা হচ্ছে যা পরামর্শ করবে সেটাই হবে। কিন্তু এখানে হচ্ছে কি, এখানে অথরিটি অফ পার্লামেন্ট, মানে এখানে পার্লামেন্ট যা বলবে তাই। এখানে হচ্ছে কি সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, অথরিটি অফ দ্য কোর্ট, মানে কোর্ট যা বলবে তাই। আর হচ্ছে এই কনস্টিটিউশন মানে হচ্ছে সংবিধান যা বলবে তাই, কিন্তু এখানে পার্লামেন্টের শেষ কথা, পার্লামেন্ট যা বলবে তাই। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো একটা সংবিধানের মধ্যে থাকে তাহলে আমরা বুঝতে পারবো কি যেটা হচ্ছে লিখিত সংবিধান, আর হচ্ছে এটা এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তাহলে বুঝবো আমরা অলিখিত সংবিধান। তাহলে দেখো, তাহলে আমরা বুঝলাম কি লিখিত সংবিধান মানেও লেখা রয়েছে, অলিখিত সংবিধান মানেও লেখা রয়েছে। তাহলে আজকের থেকে তোমরা এটা জেনে রাখো, আর কখনো বলবে না যে অলিখিত মানে লেখা নেই, অলিখিত মানেও কিন্তু লেখা রয়েছে এখানে সংবিধানের ভাষায়। কিন্তু এখানে কি কি রয়েছে, প্রথম যে আমরা বৈশিষ্ট্যটা দেখলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইন এ সিঙ্গেল ডকুমেন্টস, মানে একটা বইয়ের মধ্যে সমস্ত লেখা থাকবে। মানে এখানে সংবিধান মানে একটা বই শুধুমাত্র, আর এখানে কি সংবিধান মানে বিভিন্ন দুটো তিনটে চারটে পার্ট পার্ট রয়েছে, এখানে বিভিন্ন বইয়ে সমস্ত কিছু লেখা রয়েছে। আর এখানে হচ্ছে সাজানো থাকে একদম অ্যারেঞ্জ অথবা কোডিফাইড ওয়েতে সাজানো থাকে, আর এখানে সাজানো থাকে না, এলোমেলো ভাবে থাকে আর কি।
আর এখানে 2 নম্বর গেল। এবার 3 নম্বর হচ্ছে এখানে সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট, মানে পার্লামেন্ট যা বল, সরি, এখানে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, মানে সংবিধান যা বলবে তাই। এখানে সুপ্রিমেসি অফ দ্য পার্লামেন্ট, মানে পার্লামেন্ট যা বলবে তাই। এখানে অথরিটি অফ দ্য কোর্ট, মানে কোর্ট যা বলবে তাই, মানে বিচার সভা যা বলবে তাই। এখানে পার্লামেন্ট যা বলবে তাই, অর্থাৎ পার্লামেন্ট কখনো বিচারক যারা রয়েছে, যারা হচ্ছে কি, যারা, দেখো, যে লিখিত সংবিধানে যে সমস্ত দেশ রয়েছে সেই সমস্ত, অর্থাৎ যে সমস্ত দেশের সংবিধান লিখিত, সেই সমস্ত দেশের যে আইন বিচার সভা, সেই বিচার সভা হচ্ছে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, তাদের উপর সরকার কোন রকম হস্তক্ষেপ করবে না বা তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে না। কিন্তু যে সমস্ত অলিখিত সংবিধান রয়েছে, অলিখিত সংবিধানভুক্ত দেশগুলোতে পার্লামেন্ট যা বলবে তাই, বিচার সভার উপরেও তারা কন্ট্রোল করতে পারে। এরপর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনফ্লেক্সিবল বা রিজিড, অর্থাৎ এই যে লিখিত সংবিধান এটাকে অত সহজে আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু অলিখিত সংবিধানটাকে কি আমরা সহজেই পরিবর্তন করতে পারি। এটাই গেল কি, এটাই গেল সংবিধান কত ধরনের হয় সাধারণত। আর হচ্ছে সংবিধান তাহলে আমরা জানলাম দু ধরনের, লিখিত অলিখিত। লিখিত সংবিধান কাকে বলে, অলিখিত সংবিধান কাকে বলে, অর্থাৎ কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা বলবো কি এটা লিখিত সংবিধান, কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আমরা এটা বলবো অলিখিত সংবিধান। তাহলে আমরা দেখলাম কি যে ভারতবর্ষের সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম জটিল ও লিখিত সংবিধান। দেখো এই যে সংবিধান, এই সংবিধানটা তৈরি করতেই প্রায় 64 লক্ষ টাকা লেগেছিল। তাহলে কত লক্ষ টাকা? দেখো এই যে সংবিধান, ভারতের সংবিধানটা, এবার দেখো এই যে লিখিত সংবিধান, কোন কোন দেশের সংবিধান লিখিত, দেখো যেরকম হচ্ছে কি ইন্ডিয়া, সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়া, আমাদের এই ভারতবর্ষ। তারপর হচ্ছে কি ইউএসএ, তারপর হচ্ছে ফ্রান্স, ফ্রান্স, এই সমস্ত কিছু হচ্ছে কি লিখিত সংবিধান। আর এটা অলিখিত মানে কি ইউকে, কানাডা, কানাডা, চায়না, এই সমস্ত কিছু হচ্ছে কি অলিখিত সংবিধানভুক্ত দেশ। এই অর্থাৎ এই সমস্ত দেশের সংবিধান হচ্ছে অলিখিত। এবার দেখো তাহলে আমাদের সংবিধান তৈরি করতে কেন এই সংবিধানটাকে সব থেকে বৃহত্তম সংবিধান বলে, কারণ এই সংবিধান তৈরি করতে প্রায় 64 লক্ষ টাকা লেগেছিল। তাহলে কত টাকা লেগেছিল? 64 লক্ষ, 64 লক্ষ টাকা লেগেছিল। এবার সময়, এটা তো কোনো টাকা, এবার হচ্ছে সময়টা কত লেগেছিল। দেখো সময়, সময় লেগেছিল কি 2 বছর, 2 বছর 11 মাস 18 দিন। তাহলে কতদিন সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। তাহলে দেখো এই যে সংবিধান, এটাকে কেন বিশ্বের বৃহত্তম সংবিধান বলা হয়? কারণ এখানে দেখো এই যে আমাদের সংবিধান, ভারতীয় সংবিধানে কটা পেজ রয়েছে? টোটাল 234টা পেজ রয়েছে। তাহলে ভারতীয় সংবিধানে কতগুলো পেজ রয়েছে? 234টা পেজ রয়েছে। তাহলে এখানে যে সংবিধান রয়েছে, দেখো আমাদের এই যে সংবিধান, তাহলে এই সংবিধানে কতগুলো পেজ রয়েছে? 234টা পেজ। এবার এই 234টা পেজ লিখলো কারা বা কে? দেখো যখন সংবিধান তৈরি হয়েছিল তখন সংবিধান দুটো ভাষায় লেখা হয়েছিল, একটা হচ্ছে হিন্দিতেও লেখা হয়েছিল, ঠিক ক্রোনোলজিক্যালি ইংরেজিতেও লেখা হয়েছিল। এবার হচ্ছে ইংরেজিতে কে লেখে? দেখো ইন ইংলিশ, এবার ইংরেজিতে কে লেখে? এটা হচ্ছে প্রেম, দেখো প্রেম বিহারী রায়জাদা, প্রেম বিহারী, প্রেম বিহারী রায়জাদা। দেখো এই প্রেম বিহারী রায়জাদা ইনি ভারতীয় সংবিধানটাকে ইংরেজিতে লিখেছিলেন। এবার হচ্ছে ইন হিন্দি, অর্থাৎ হিন্দিতে কে লেখেন? দেখো হিন্দিতে কে লিখেছিলেন? হিন্দিতে লিখেছিলেন গোপাল কৃষ্ণ বৈদ্য, বৈদ্য, গোপাল কৃষ্ণ বৈদ্য। তো দেখো এটা হচ্ছে কে ইংরেজিতে লিখলো? প্রেম বিহারী রায়জাদা। বাংলাতে কে, সরি, হিন্দিতে কে লিখলো? গোপাল কৃষ্ণ বৈদ্য। এবার দেখো, এবার হচ্ছে এই যে সংবিধান, এই সংবিধানে দেখবে প্রত্যেকটা পেজ, এই সংবিধানে প্রত্যেকটা পেজ এরকম রয়েছে। এখানে এইটুকু অব্দি লেখা রয়েছে, যেরকম করে আমরা পরীক্ষার খাতায় লিখি বা প্রজেক্টের খাতা, বিশেষ করে আমরা যেরকম করে প্রজেক্টের খাতা সাজাই, এরকম করে লেখা রয়েছে। এর চারদিকে কি রয়েছে? এর চারদিকে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন, নকশা রয়েছে। এবার এই নকশাগুলো কে করেছিল? 234টা পেজের মধ্যে এই যে নকশা, এই নকশাগুলো কে করেছিল? দেখো নন্দলাল বোস, নন্দলাল বোস, এই নন্দলাল বোস বা বসু, নন্দলাল বোস বা বসু কি করেছিলেন? এই সংবিধানের প্রত্যেকটা পেজকে ডেকোরেট করেছিলেন। ডেকোরেট মানে সাজিয়েছিলেন, ডিজাইন করেছিলেন, যেটাকে বলে নকশা। তিনি খুব ভালো করে চমৎকার প্রতভাবে
চমৎকার প্রদভাবে, যাতে হচ্ছে কি একটা আকৃষ্ট হয় মানুষ দেখলেই, তার জন্য বিভিন্ন ধরনের নকশা তৈরি করে দিয়েছিলেন, আমরা যেরকম করে প্রজেক্টের খাতায় করি। তাহলে দেখো এটা হচ্ছে কি, এগুলো সংবিধানকে কেন, দেখো এবার হচ্ছে এই সংবিধান, এই যে সংবিধান যে পুরো বই, এখানে কতগুলো পেজ রয়েছে, 234টা পেজ রয়েছে। এবার এই 234টা পেজে কতগুলো শব্দ রয়েছে, দেখো এখানে হচ্ছে 1,17,369, এখানে 1,17,369টা শব্দ রয়েছে। তাহলে দেখো এখানে কতগুলো শব্দ রয়েছে, 1,17,369টা শব্দ রয়েছে। এবার সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, 64 লক্ষ টাকা লেগেছিল। এবার এই সংবিধানটা তৈরি করতেই টোটাল হচ্ছে 11টি সেশন লেগেছিল। কতগুলো সেশন? 11টি সেশন লেগেছিল। তাহলে দেখো, তো এর জন্য এই ভারতের সংবিধানটাকে বলা হয় কি, ভারতের অর্থাৎ বিশ্বের বৃহত্তম, জটিল এবং লিখিত সংবিধান। এবার আসলে এই সংবিধানটা আসলো কেমন করে? তো দেখো আজকে আমাদের যেটা বিষয়, সেটা সম্পর্কে আমরা জানবো যে আসলে এই সংবিধানটা যে আসলো। দেখো এত বড় একটা সংবিধান তৈরি করতে অনেক সময় লেগেছিল, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। এবার সংবিধান তো বানানোর জন্য সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, কিন্তু এর আগেও কত, অর্থাৎ কবে থেকে সেই প্রস্তুতিটা চলছিল, এরা সংবিধান তৈরি করার কাজ শুরু করার পর এই সময়টা লেগেছিল। আসলে প্ল্যান করতেই, এটা তো কাজ শুরু করার পর এই সময়টা লেগেছিল। আসলে এর আগে কত প্ল্যান করা হয়েছিল, কবে থেকে প্ল্যান করা হয়েছিল যে ভারতের সংবিধানটা তৈরি করা হবে। দেখো আমরা এর, অর্থাৎ যে যে তারিখগুলো, যে যে বছরগুলো, যে যে ইয়ারগুলো এই সংবিধানের ক্ষেত্রে, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট, যে যে তারিখগুলো হচ্ছে আমাদের এই সংবিধান তৈরির জন্য ভূমিকা রয়েছে, অর্থাৎ আমাদের সংবিধান তৈরির ক্ষেত্রে ভূমিকা রয়েছে যে যে তারিখগুলো, সেগুলো হচ্ছে আমরা একের পর এক ডিটেলসে আলোচনা করবো, ইয়ার গুলোকে, টাইম লাইন। দেখো প্রথম যে সময়, সেটাকে আমরা লিখবো। দেখো এবার হচ্ছে সময়টা কি ছিল, 1922। দেখো 1922, অনেক বইয়ে অনেক রকমের দেওয়া থাকে। দেখো সময়টা ছিল 1922। এই 1922 সালেই গান্ধীজি প্রথম কি করলেন, প্রথম তিনি দাবি জানালেন সেই ব্রিটিশ, অর্থাৎ এক কথা দেখো, মেন কথা হচ্ছে কি, এই যে পলাশির যুদ্ধের পর থেকে, তো পলাশির যুদ্ধের পর থেকে, অর্থাৎ 1757 খ্রিস্টাব্দের পর থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারানোর পর থেকেই, এবং 1857 খ্রিস্টাব্দ অর্থাৎ মহাবিদ্রোহের পর, মহাবিদ্রোহ যে হয়েছিল 1857, এই যে 100 বছর, 1757 থেকে 1857, এই 100 বছর ভারতে প্রকৃতপক্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিলেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছিলেন। তো এই যে 100 বছর, পলাশির যুদ্ধ থেকে মহাবিদ্রোহ পর্যন্ত, এই যে সময়টা পুরো 100 বছর কি করেছিলেন, ভারতে আসলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছিলেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে আমাদের উপর বিভিন্ন ধরনের আইন তৈরি করেছিলেন। কিন্তু এই যে মহাবিদ্রোহ হলো, এই মহাবিদ্রোহের পর, এই মহাবিদ্রোহের পর কি হলো, মহাবিদ্রোহের পর গল্পের মোড় পাল্টে গেল। এতদিন ধরে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের উপর শাসন করছিল, আমাদের বিভিন্ন ধরনের আইন তৈরি করছিল, এরপর আসলো কি, এই যে শাসনভার, এই পুরো পুরো শাসনভারটা চলে গেল কার উপর, ইংল্যান্ডের রানীর হাতে চলে গেল। এবার ইংল্যান্ডের রানী কি করলো, ইংল্যান্ডের রানী এবার আমাদেরকে, অর্থাৎ এই যে এই যে মহাবিদ্রোহ হলো, এই মহাবিদ্রোহের পর ভারতে যে অসন্তোষ দেখা দিয়েছিল, সেই অসন্তোষকে থামানোর জন্য, মহারানী, ইংল্যান্ডের যে রানী ছিলেন, তিনি বললেন কি, যে আজকে থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে আমি সমস্ত শাসনভার নিচ্ছি, এবং আজকে থেকে আমি আসলে কি ভারতবর্ষের রক্ষাকর্তা, মানে হচ্ছে কি রক্ষক, মানে হচ্ছে আমি সবকিছু করব ভারতবর্ষ, অর্থাৎ, এবং তিনি বললেন কি, যে ভারতীয়দের আই উইল গিভ ইউ এ গুড গভর্নমেন্ট, অর্থাৎ আমি তোমাদের কি একটা খুব ভালো শাসন দেব, এবং ভালো একটা কি দেবো, অর্থাৎ সমস্ত দিক থেকে আজকের থেকে আমার নিয়ন্ত্রণ তোমাদের উপর, এবং তোমাদের সমস্ত দায়িত্বভার আমার উপর, এবং আমি তোমাদেরকে খুব ভালোভাবে পরিচালনা করব। তো
তো এই যে 100 বছর ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হাতে, তারপর চলে গেল কার হাতে? সমস্ত শাসনভার সরাসরি নিয়ে নিলেন কে? সেই ইংল্যান্ডের রানী নিয়ে নিলেন। এবার ইংল্যান্ডের রানী নেওয়ার পর তখন কি হলো, ব্রিটিশ পার্লামেন্টে আমাদের জন্য, ভারতবর্ষের জন্য কি হলো, বিভিন্ন ধরনের আইন তৈরি হতে লাগলো। দেখো যে সমস্ত তখন হচ্ছে ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া, অর্থাৎ এক কথা কি ইংল্যান্ড, ইংল্যান্ড তো আর শুধুমাত্র তখন ভারতের উপর শাসন করেনি, পুরো বিশ্বের উপর, বিশ্বের কি অধিকাংশ দেশের উপর তাদের শাসন ছিল। তো তারা বিভিন্ন দেশের জন্য আইন তৈরি করত। এবার আমাদের জন্য যে আইনটা তৈরি করত, তারা সেই আইনটার নাম দিয়েছিল কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। যে তারিখে তারা সেই আইনটা তৈরি করতো, সেই তারিখে, অর্থাৎ সেই সালটাকে লিখে দিত। অর্থাৎ তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সাপোজ 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909, এই সমস্ত কিছু। এরপর কি হলো, আমাদের জন্য যে আইন তৈরি করতে ছিল তারা, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টে বসে ব্রিটিশ সরকার, অর্থাৎ সেখান থেকে ব্রিটিশ পার্লামেন্টে আমাদের উপর শাসন, অর্থাৎ আইন তৈরি করতেছিল। তো এরকম পরিস্থিতি তারা যখন হচ্ছে কি আমাদের উপর শাসন করছিল, আমাদের বিভিন্ন ধরনের আইন তৈরি করছিল। তো দেখো সময়টা ছিল 1922। এবার 1922 সালে প্রথম এই যে সংবিধান, আমাদের যে একটা সংবিধান দরকার, দেখো তখন হচ্ছে কি, তখন ব্রিটিশ, অর্থাৎ এক কথা হচ্ছে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন চলছিল, এবং হচ্ছে কি, এবং সবাই বুঝতে পেরেছিল যে আসলে একদিন না একদিন ব্রিটিশ সরকার আমাদেরকে স্বাধীন করে দেবে, এবং একদিন না একদিন আমরা স্বাধীন হব। কিন্তু আমরা স্বাধীন হওয়ার পর, আসলে যখন আমরা স্বাধীন হব, তারপর যাতে আমাদের এই ভারতবর্ষের উপর, ভারতবর্ষকে এক কথায় কে কন্ট্রোল করবে, কারা কন্ট্রোল করবে, তা নিয়ে যাতে কোনো রকম কোনো দ্বন্দ্ব না হয়, তার জন্য আমাদের কি দরকার, একটা সংবিধান দরকার। অর্থাৎ একটা এই যে নিয়ম, অর্থাৎ এক কথা কি নিয়ম কানুন তৈরি করা দরকার আমাদের। আসলে কারা কেমন করে কিভাবে দেশটাকে পরিচালনা করবে, সেই নিয়ম কানুন গুলো তৈরি করা দরকার। আর এই সমস্ত নিয়ম কানুন গুলো লেখা থাকবে কোথায়? একটা বইয়ে লেখা থাকবে, আর সেই বইটাকে বলা হবে কি, একটা সংবিধান। তো তিনি কি করলেন, এই যে 1922 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী সর্বপ্রথম কি করেছিলেন, এই যে মহাত্মা গান্ধী সর্বপ্রথম তিনি দাবি জানিয়েছিলেন, তিনি ব্রিটিশ সরকারের কাছে দাবি জানিয়েছিলেন কি, যে আমাদের হচ্ছে একটা সংবিধান তৈরি করার পারমিশন দেওয়া উচিত আর কি ব্রিটিশ সরকারের। তো দেখো এরপর, এটা গেল 1922 খ্রিস্টাব্দে। এরপর দেখো, এরপর এই 1922 খ্রিস্টাব্দ চলে যাওয়ার পর, দেখো এরপর যে তারিখটা, দেখো এরপর অনেকগুলো সময় কেটে গেল, সব চুপচাপ, সবাই নিজেরাই নিজেদের কাজে ব্যস্ত। এরপর চলে আসলো কত, দেখো 1934। এই 1934 সালে কি হলো, এই 1934 সালে একজন এম এন রয়, যাকে বলা হয় কি মানবেন্দ্রনাথ রয়। তাহলে এম এন রয় যিনি কে ছিলেন, যিনি হচ্ছে 1935 সালে, দেখো যিনি 1935 সালে কমিউনিস্ট পার্টি তৈরি করেছিলেন কানপুরে। কমিউনিস্ট যিনি হচ্ছে কি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠাতা, যিনি ভারতীয় কমিউনিস্ট পার্টি, যেটা সিপিআইএম বলা হয়। দেখো এই কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন, এম এন রয়। তিনি 1935 সালে কানপুরে এই কমিউনিস্ট পার্টিটা তৈরি করেছিলেন। এবার তিনি কি করলেন, তিনি এই যে ধারণাটা হচ্ছে কি, অর্থাৎ তিনি দেখো, যে মহাত্মা গান্ধী যে ছিল, তিনি কি বলেছিলেন, তিনি হচ্ছে সংবিধান দাবির, অর্থাৎ সংবিধান আমাদের একটা দরকার, মানে আমাদেরকে সংবিধান বানানোর পারমিশন দেওয়া হোক, এই যে সংবিধানের দাবি জানিয়েছিলেন। কিন্তু এই এম এন রয় কি করেছিলেন, এম এন রয় হচ্ছে আমাদের একটা কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলির দাবি জানিয়েছিলেন, অর্থাৎ কি একটা গণপরিষদ। দেখো তিনি দাবি জানিয়েছিলেন হচ্ছে গণপরিষদ বা কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি। এবার কোনো কোনো বই পাওয়া যায় যে তিনি প্রথম ধারণাটা দিয়েছিলেন, হি গেভ দ্য আইডিয়া অফ দ্য কনস্টিটিউশন ফার্স্টলি। অর্থাৎ কোনো কোনো বই পাওয়া যায় মহাত্মা গান্ধী 1922 সালে দিয়েছিলেন, কোনো কোনো বই পাওয়া যায় 1934 সালে এম এন রয় সর্বপ্রথম এই ধারণাটা দিয়েছিলেন, যে আমাদের হচ্ছে একটা সংবিধান দরকার। এবার কোনো কোনো বই এটাও রয়েছে যে 1922 খ্রিস্টাব্দে গান্ধীজি সংবিধানের ধারণাটা দিয়েছিলেন, কিন্তু 1934 সালে এম এন রয় কি দিয়েছিলেন, একটা কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি, যে আমাদের একটা কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি দরকার। এবার কনস্টিটিউটেন্ট অ্যাসেম্বলি যেটাকে বলা হয় গণপরিষদ। এবার এই গণপরিষদ জিনিসটা কি, গণপরিষদ হচ্ছে কি, দেখো গণপরিষদ হচ্ছে আসলে একটা কি, আসলে একটা হচ্ছে যেটাকে কি বলা যায়, দেখো গণপরিষদ হচ্ছে আসলে একটা কয়েকজন লোকের সমষ্টি। এই যে যেখানে হচ্ছে, অর্থাৎ এক কথা হচ্ছে
একটা টিম বা একটা দল, যে দলটা কি করবে, যে দলটা আসলে সংবিধান তৈরি করবে, যে দলটা কি করবে, যে দলটা আসলে সংবিধান তৈরি করবে সেই দলটাকে কি বলে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং যেটা হচ্ছে বাংলাতে বলা হয় গণপরিষদ। তো এই গণপরিষদের দাবিটা তিনি জানিয়েছিলেন। তো এগুলো 1934 সালে। এবার দেখো 1934 সালে যখন এম এন রয় এই দাবিটা জানালেন, তখন যে দেখো ওই সময় বিশেষ করে কংগ্রেসের, অর্থাৎ সব থেকে যে পার্টির মহত্বতা ছিল, যে পার্টির কথা সবাই, অর্থাৎ ব্রিটিশ সরকার পর্যন্ত, ইংল্যান্ডের রানী পর্যন্ত মানত, এবং সবাই, অর্থাৎ দেখো ওই সময় কমিউনিস্ট পার্টির কোনো কথাতে ব্রিটিশ সরকার কোনো ফারাক পড়েনি। কারণ কি, কারণ ওই সময় কমিউনিস্ট পার্টি সেরকম পজিশনে ছিল না। আর এবং যে দলটার কথা সবাই মানত, যে রাজনৈতিক দলটা, সেটা হলেন কি, সেটা হচ্ছে কংগ্রেস। এবার কংগ্রেসরা ভাবতে লাগলো, কংগ্রেসের নেতারা, যে গাছ লাগালাম আমরা, এবার হচ্ছে গাছ লাগালাম আমরা, গাছটাকে বড় করলাম আমরা, যখন ফলটা হলো, সেই ফলটা খাবে কারা, কমিউনিস্ট পার্টির। এটা কখনোই হতে পারে না। আসলে কি, আসলে হচ্ছে এই দেশটাকে স্বাধীন করার জন্য যে লড়াইটা লড়লাম আমরা, রক্ত দিলাম আমরা, আমাদের শরীরে রক্ত ঝরালাম, আর কমিউনিস্ট পার্টি কেমন করে এই সংবিধান তৈরি করার যে একটা হচ্ছে কি বলে, দেখো এই সংবিধান তৈরি করার যে একটা মানে পুরো ক্রেডিটটা তাদের কাছে চলে যাবে, এটা কখনোই অর্থাৎ এক কথা হচ্ছে কি, তারা কখনোই মেনে নিতে পারেনি, অর্থাৎ কংগ্রেস কখনোই মেনে নিতে পারেনি। তো তার জন্য দেখো, তার জন্য পরের বছরই 1935 সালে, এবার 1935 সালে হচ্ছে কংগ্রেস, তো কংগ্রেস কি করলেন, কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ডেড ফর দ্য কনস্টিটিউশন। এবার 1935 সালে কি হলো, যারা কংগ্রেস ছিল, অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে 1935 সালে অফিসিয়ালি দাবি জানানো হলো যে কি, আমাদের একটা সংবিধান দরকার। এরপর 1935 সাল চলে যাওয়ার পর, দেখো 1935 সাল চলে যাওয়ার পর আসলো কি 1938। এবার 1938 সালে, এই 1938 সালটা কেন সংবিধান তৈরি করার ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য, কারণ দেখো এই যে 1938 সালটা ছিল, এই 1938 সালে কি হয়েছিল, পণ্ডিত জওহরলাল নেহরু, যিনি কংগ্রেসের একজন প্রমুখ নেতা ছিলেন, তিনি দাবি জানালেন, এবং তিনি বললেন যে ব্রিটিশ সরকারের কাছে তিনি দাবি জানালেন, এই যে আমরা যে সংবিধানটা তৈরি করব, আসলে এই যে সংবিধান সভা, যারা সংবিধানটা তৈরি করবে, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ, তারা কি করবে, তারা হচ্ছে নিজেরা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এক কথায় তিনি দাবি জানালেন কি, যে আমাদের একটা স্বাধীন গণপরিষদ গঠন করার জন্য মানে পারমিশন দেওয়া হোক। অর্থাৎ তিনি অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবি জানিয়েছিলেন, অর্থাৎ কি স্বাধীন গণপরিষদের দাবি জানিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন কি, দেখো তিনি বলেছিলেন যে আমরা আমরা যে কনস্টিটিউশন, অর্থাৎ এক কথা হচ্ছে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদটা থাকবেন, এই গণপরিষদের যারা সদস্য থাকবেন, তারা শুধুমাত্র ভারতীয় থাকবেন। এই অর্থাৎ এক কথায় ভারতীয়রা, তারা নিজেরাই নিজেদের জন্য সংবিধান তৈরি করবে, অর্থাৎ যাতে বাইরের থেকে অন্য কেউ সংবিধান তৈরির ব্যাপারে কোনো রকম কোনো হস্তক্ষেপ করতে না পারে। তো তিনি এটাই বলেছিলেন কি, যে উই নিড এ ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হু উইল মেক দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ যারা কি করবেন, যারা হচ্ছে ভারতের যে সংবিধান, অর্থাৎ এক কথায় আমরা এই যে সংবিধানটা তৈরি করব, এবং যারা এই সংবিধানটা তৈরি করবে তারা হবে একদম স্বাধীন, যাদের উপর ব্রিটিশরা কখনোই হস্তক্ষেপ করবে না, এবং তারা কি করবে, তারা হবে সবাই ভারতীয় হবে, এবং তারা ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন হয়ে কাজ করবে। তো এই দাবিটা তিনি জানালেন 1938 খ্রিস্টাব্দে পণ্ডিত জওহরলাল নেহরু। দেখো এই যে 1938 সালে এই দাবি জানানোর পর, দেখো এই 1938 সালে দাবি জানানোর পর এবার সময়টা চলে আসলো। দেখো এবার 1938 সালে দাবি জানানোর পর দেখো 1938 সালে দাবি জানানোর পর কি হয়েছিল, এরপর যে ইয়ারটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 1940। দেখো এই যে 1940, এই 1940 সালের অগাস্ট মাসে কি হয়েছিল, ব্রিটিশ কোম্পানি, অর্থাৎ ব্রিটিশ কোম্পানি না, ব্রিটিশ সরকার, অর্থাৎ ব্রিটিশ সরকার কি করেছিল,
ব্রিটিশ সরকার হচ্ছে এই ভারতীয়দের যে দাবিটা, অর্থাৎ ভারতীয়দের এই দাবি যে তারা কি করবে, তারা হচ্ছে নিজেরা নিজেদের মতো করে স্বাধীনভাবেই একটা সংবিধান তৈরি করবে, এই দাবিটাকে তারা অফিসিয়ালি মেনে নিলেন। আর এর জন্য এই যে তারা আগস্ট মাসে মেনে নিয়েছিলেন, 1940 সালের আগস্ট মাসে এই ভারতীয়দের এই দাবিটাকে মেনে নিয়েছিলেন। এর জন্য এই 1940 সালের আগস্ট যে, অর্থাৎ তারা এই যে দাবিটা মেনে নিয়েছিলেন সেটাকে বলা হয় কি আগস্ট অফার বলা হয় বা অগাস্ট অফার। দেখো 1940 সালের অগাস্ট মাসে কি হয়েছিল, এটাকে বলা হয় কি অগাস্ট অফার। দেখো 1940 সালের আগস্ট মাসে কি হয়েছিল, ব্রিটিশ সরকার ভারতীয়দের এই যে সংবিধান তৈরির দাবি সেটাকে অফিসিয়ালি মেনে নিয়েছিলেন, এবং এটাকেই এর জন্য বলা হয় কি আগস্ট অফার বলা হয়। দেখো এরপর 1940 সালে তো তারা দাবি মেনে নিল, কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, এই যে 1939 সালে বিশাল বড় একটা ভয়ানক দুর্ঘটনা পৃথিবীর বুকে নেমে আসলো, একটা বিশাল বড় বিপদ পৃথিবীর বুকে, ছায়া পৃথিবীর বুকে নেমে আসলো। এবং সেটা কি ছিল সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দেখো এক্সাক্ট সাল, দেখো 1939 খ্রিস্টাব্দে, 1939 সালে কি 1 সেপ্টেম্বর, দেখো 1939 সালের 1 সেপ্টেম্বর কি হয়েছিল, এই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, এরপর এই প্রথম বিশ্বযুদ্ধ কবে থেকে মানে কত দূর অবধি শেষ হয়েছিল, অর্থাৎ 1939 থেকে কবে অবধি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা চলছিল, সেটা হচ্ছে 1945। দেখো এই যে শুরু হয়েছিল কবে 1 সেপ্টেম্বর 1939, এবং সেটা শেষ হয়েছিল 1945 সালে। দেখো এই যে ঘটনা, এই ঘটনাটাতে কি হয়ে গেল, এই ঘটনাটাতে সারা পৃথিবীর বুকে একটা ছায়া নেমে আসলো, অন্ধকারের ছায়া নেমে আসলো। দেখো আমরা সবাই জানি, দেখো আসলে ব্রিটিশ সরকার তো বলেছিল যে আমাদেরকে সংবিধান তৈরির যে অনুমতি সেটা দেবেই, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে কি ব্রিটিশ সরকার এই সময় সব থেকে বেশি ব্যস্ত ছিল কোথায়, সব থেকে বেশি ব্যস্ত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, অর্থাৎ সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত করেছিলেন। এর জন্য দেখো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেকে একদম ডিরেক্টলি নিজেকে জড়ানোর জন্য ব্রিটিশ সরকারের অনেক শ্রমিক, লাখো লাখো হচ্ছে সৈনিক মারা যাচ্ছিল। এবং যখন লাখো লাখো সৈনিক মারা যাচ্ছিল তখন ব্রিটিশ সরকার ভাবলেন যে কেন আমরা আমাদের দেশের সৈনিককে মারবো, কেন আমরা নিজেদের সৈন্যদেরকে যুদ্ধে পাঠাবো, তার জন্য আমরা যে সমস্ত উপনিবেশের উপর শাসন করছি, তো ওই সময় তো শুধুমাত্র ভারতবর্ষে তাদের উপনিবেশ ছিল না, ভারতবর্ষে অর্থাৎ পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই অধিকাংশ দেশের উপর তাদের শাসন ছিল। এবং তারা কি করলেন, অধিকাংশ দেশের মতো তারা ভারতবর্ষে, তারা ভাবলেন যে এই ভারতবর্ষের যে আমাদের সেনারা রয়েছে তাদেরকে নিয়ে আসব। এবং তারা কি করলেন এর জন্য, দেখো এর জন্য কি হলো, এর জন্য হচ্ছে 1942 সালে, দেখো 1942 সালে এই যুদ্ধ চলাকালীন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1942 সালে হচ্ছে কি মার্চ মাসে, 1942 সালে মার্চ মাসে ব্রিটিশ সরকার এই উদ্দেশ্যে একটা কমিটিকে ভারতবর্ষে প্রেরণ করলেন যে তোমরা যাও গিয়ে ভারতবাসীকে একটা প্রস্তাব দাও। কি প্রস্তাব দেবে, যে তোমরা গিয়ে ভারতবাসীকে বলো যে কি, যে তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি সেনাবাহিনী দিয়ে এবং নানান, অর্থাৎ এই যে সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তোমরা যাতে কোনো রকম কোনো আন্দোলন না করো, এবং আন্দোলন করা মানে আন্দোলন তো করবেই না, তার হচ্ছে কি তার পরিবর্তে তোমরা কি করবে, তোমরা এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে সাহায্য করবে সেনা দিয়ে, এবং হচ্ছে কি বিভিন্ন দিক থেকে তোমরা ব্রিটিশ সরকারকে সাহায্য করো, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি ব্রিটিশ সরকার, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই ব্রিটিশ সরকার কি করবে, তোমাদেরকে স্বাধীন করে দেবে। তো এই প্রস্তাবটা নিয়ে একটা কমিটি ভারতে পাঠালেন ব্রিটিশ সরকার, যে যাও তোমরা গিয়ে ভারতবাসীকে জানাও যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমরা আমাদেরকে সাহায্য করো, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেই আমরা কি করব, আমরা তোমাদেরকে স্বাধীন করে দেব। তো এই যে 1942 সালে মার্চ মাসে কে আসলো, একটা কমিটি, অর্থাৎ একটা কমিটি প্রস্তাব নিয়ে আসলো, যেটাকে কি বলা হয়, দেখো যেটাকে ক্রিপস মিশন বলা হয়, ক্রিপস মিশন। এই ক্রিপস মিশন 1942 সালের মার্চ মাসে ভারতে আসলেন, এবং এই ক্রিপস মিশনের যে হেড ছিলেন
তার নাম কি ছিল? স্যার স্টাফোর্ড ক্রিপস। স্যার স্টাফোর্ড ক্রিপস। দেখো স্যার স্টাফোর্ড ক্রিপস ছিল কি এই ক্রিপস মিশনের হেড, এবং সেই স্যার স্টাফোর্ড ক্রিপস সেই কথাগুলো বললেন। তখন এই যে গান্ধীজি সব থেকে বেশি কি করলেন? এর প্রতিবাদ জানালেন। তিনি বললেন, দেখো তিনি কি বললেন, যে এর আগেও দেখো যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল তখনও ব্রিটিশ সরকার একই রকম ভাবে বলেছিলেন যে তোমরা প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে সাহায্য করো, তাহলে কি হবে? দেখো তাহলে হচ্ছে ব্রিটিশ সরকার বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর তোমাদেরকে কি করবে? স্বাধীন করে দেবে। কিন্তু একই রকম ওই একই কাহিনী নিয়ে তারা চলে আসলো, এবং এই কাহিনী শোনার পর সব থেকে বেশি যে খেপে গেল সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। গান্ধীজি খেপে গেলেন, এবং গান্ধীজি খেপে যাওয়ার পর এই 1942 সালে তিনি একটা আন্দোলন ছুড়ে দিলেন, এবং সেই আন্দোলনটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন। দেখো এই যে ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে তিনি, এবার হচ্ছে কে করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনটা? গান্ধীজি করেছিলেন 1942 সালে বোম্বে, যেটাকে বর্তমানে বলা হয় মুম্বাই। সে বোম্বেতে তিনি ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন কার বিরুদ্ধে? সেই ক্রিপস মিশনের বিরুদ্ধে। এবং তিনি বলেই ফেললেন কি এই ক্রিপস মিশন হচ্ছে কি একটা পোস্ট ডেটেড চেক, অর্থাৎ এমন একটা ব্যাংকের চেক, যে চেকটা মানে তারিখ বা ডেট শেষ হয়ে গেছে, যেটা কোনো কাজের নয়। চেকটা তো আছেই, কিন্তু আসলে চেকটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে কি চেকটা এক্সপায়ার্ড হয়ে গেছে। চেকটা কি হচ্ছে? এক্সপায়ার্ড হয়ে গেছে। কারণ কি চেকটার দিন শেষ হয়ে গেছে। তো তিনি অর্থাৎ গান্ধীজি এই যে ক্রিপস মিশন, এই ক্রিপস মিশনকে কি বললেন? এটা পোস্ট ডেটেড চেকের সঙ্গে তুলনা করে। অর্থাৎ এই পোস্ট ডেটেড চেক অনেক ক্র্যাশিং ব্যাংক, এমন একটা ব্যাংক যে ব্যাংকটা তো নষ্ট হয়ে গেছে এবং তার চেকটাও কি হয়ে গেছে? একদম এক্সপায়ারি হয়ে গেছে। তো তিনি গান্ধীজি কি করলেন? এই যে এটাকে ক্রিপস মিশনটাকে পোস্ট ডেটেড চেক বললেন, এবং তিনি কি বললেন? কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন শুরু করে দিলেন। এবং তিনি কি বললেন? যে ইংরেজ ভারত ছাড়ো। দেখো এরপর কি হয়? এরপর ক্রিপস মিশন ব্যর্থ হয়ে চলে গেল। চলে যাওয়ার পর দেখো ব্যর্থ হয়ে যখন চলে গেল, চলে যাওয়ার পর এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাদের কাদের মধ্যে চলছিল, এটা হচ্ছে ইতিহাসের ঘটনা, তবুও জেনে রাখো। দেখো পুরো পৃথিবীর যে সমস্ত শক্তিশালী দেশ ছিল তারা দুভাগে বিভক্ত হয়ে গেল। একদিকে কারা কারা ছিল, অপর দিকে কারা কারা ছিল। দেখো একদিকে ছিল কারা কারা, একদিকে ছিল কি? একদিকে ছিল হচ্ছে রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড। আর অপর দিকে কারা কারা ছিল? অপর দিকে ছিল দেখো জার্মানি, ইটালি, তোমার জাপান। তাহলে একদিকে কোন কোন শক্তি ছিল? রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, অপরদিকে জার্মানি, ইটালি, জাপান। এবার এই দুটো শক্তির মধ্যে পুরো টক্কর চলছিল যে কারা কাদের উপর আধিপত্য বজায় রাখবে, এবং কারা কি আলটিমেটলি উইন হবে, কারা উইনার হবে সেই লড়াইয়ের ক্ষেত্রে। তা নিয়ে হচ্ছে প্রচুর লড়াই শুরু হয়েছিল। দেখো এই যে জার্মানি, দেখো জার্মানির হচ্ছে কি দেখো এই সময়, দেখো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পিছনে সব থেকে যার বড় হাত রয়েছে তিনি হলেন কি? তিনি জার্মানির কি বলা হয় তাকে? হিটলার। দেখো জার্মানির যিনি একনায়কতন্ত্র শাসন প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন হিটলার। দেখো হিটলারের মাথায় একটা বুদ্ধি এসেছিল, অর্থাৎ হিটলারের দেখো এক একটা সময় এক একটা মানুষের এমন কিছু, এক একটা সময় একটা মানুষ এমন কিছু স্বপ্ন দেখে যে স্বপ্নটা হচ্ছে কি একদম অবাস্তব স্বপ্ন দেখে, যে স্বপ্নটা আসলে বাস্তবায়িত হতেই পারে না। ঠিক একই রকম স্বপ্ন দেখেছিলেন কি এই যে হিটলার। অর্থাৎ বলা হয় কি যে তার থেকে বড় দেশভক্ত এই পৃথিবীতে জন্মগ্রহণই করেনি। তিনি হলেন সব থেকে বড় দেশভক্ত, এবং তিনি বলেছিলেন যে পৃথিবীর বুকে শুধুমাত্র একটাই দেশ বা একটাই জাতি থাকবে, সেটা হচ্ছে জার্মান জাতি বা জার্মানির দেশটা। এবং তিনি চেয়েছিলেন এই পৃথিবীর নকশা থেকে সমস্ত দেশকে তিনি কি করবেন? সমস্ত দেশকে তিনি হাঁটিয়ে দেবেন।